This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। কোচবিহারের দিনহাটায় এবার জোড়া খুনের খবর পাওয়া যাচ্ছে। দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ির বালাডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত আইচার মিয়ার বাড়ি বড় আটিয়াবাড়ি গ্রামে। মৃত অপর ব্যক্তি, যার নাম হাসানুর রহমান, তার বাড়ি ভেটাগুড়িতে। জোড়া খুনের ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। এখনো পর্যন্ত এই সংক্রান্ত আর কি তথ্য পাওয়া যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, এখনো পর্যন্ত এই ঘটনায় কি তথ্য মিলছে? দেখো, যে দুজনের খুন হয়েছে বলে বলা হচ্ছে যে সেই দুজন কিন্তু একই জায়গার বাসিন্দা নন, দুজনের বাড়ি দুই জায়গায়। কিন্তু তারা কেন এক জায়গায় এলো, কেন দুজনেরই ছুরিকাঘাতে তার মৃত্যু হলো, এটা কিন্তু স্পষ্ট নয়। কারণ বাড়ির লোকেরাও কিন্তু বলছেন যে এদের সঙ্গে কিন্তু কোনো পরিচয় নেই। ফলে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই পরিস্থিতি থেকে কিন্তু পুলিশও কিন্তু আলাদা আলাদা জায়গায় তাদের বাসস্থান, তারা এক জায়গায় আসলেন কেন এবং তারপর তাদেরকে টার্গেট কেন করা হলো, যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ সুমন। আমরা দেখি নাই, আমরা বাচ্চা তুলি আমরা দৌড়ি যা দেখি টিকেট সব বন্ধ হয়ে গেছে। তারপরে আমাকে আমরা দেখি নাই। কার গাফিলতিতে প্রসূতি মৃত্যু? অনুসন্ধানে মেদিনীপুর মেডিকেলে গেল সিআইডি টিম। প্রশ্ন হচ্ছে দায় কার? জানতে সুপার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ হাসপাতালের একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। যদিও সিআইডি তদন্তে মৃত প্রসূতির পরিবারের কারোরই কোনো রকম আস্থা নেই, তারা জানিয়ে দিয়েছেন। সিবিআই তদন্ত চাইছেন তারা। সিবিআই চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠিও দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি accountability will be fixed and those found responsible or guilty action will be taken against them. মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর অনুসন্ধানের দায়িত্ব সোমবার সিআইডিকে দেয় রাজ্য সরকার। মঙ্গলবারই ডিএসপির নেতৃত্বে অকুস্থলে সিআইডি টিম। হাসপাতালে সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্টার থেকে চিকিৎসা সংক্রান্ত নথি দিনভর খতিয়ে দেখলেন তদন্তকারীরা। হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের 2 সিনিয়র ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাছাড়াও স্ত্রীরোগ বিভাগের প্রধান আরএমওর সঙ্গেও কথা বলেন অফিসাররা। জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতাল সুপার, 2 পিজিটি, 4 নার্সকে। কোথায় গাফিলতি তা বিস্তারিত জানার চেষ্টা করেন অনুসন্ধানকারীরা। ভবানী ভবন সূত্রে খবর, সবকিছু খতিয়ে দেখে মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দেবে সিআইডি। কার বিরুদ্ধে এফআইআর রুজু হবে সিদ্ধান্ত হবে এই রিপোর্টের ভিত্তিতেই। অনুসন্ধানের জন্য তারা যেমন বেশ কিছু তথ্য সংগ্রহ করে, ঠিক একইভাবে সুপার জয়ন্ত কুমার রাউত তার ঘরেও আসে। মূলত 2 জন আরএমও, 4 জন নার্স ও 2 জন পিজিটি, তাদের সঙ্গে কথা বলেন সিআইডির এই দল। যদিও মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, এত বড় ঘটনার পরেও প্রশাসন তাদের পাশে দাঁড়ায়নি, তাই সিআইডিতে আস্থা নেই। তারা সিবিআই চাইছেন। না, আমরা ভরসা রাখতে পারছি না। আমরা চাইছিলাম সিবিআই তদন্ত হোক, এই বিষয়টা পুরোটা সিবিআই তদন্ত হোক, ভালোভাবে নিখুঁতভাবে দেখা হোক। কেন আমাদের এই দুধের শিশুগুলোকে মা হারা হতে হলো? শুধু পরিবার কেন, স্যালাইন কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপিও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ভারত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি মহাশয়কে আমি পত্র লিখেছি। তৃণমূল কংগ্রেসের যারা ভোঁড়েরা, দালালরা আছে, তারা রোজগারের জন্য এই কোম্পানিকে এবং এই ওষুধ কারবার ব্যবহার করছে। পশ্চিম বাংলাতে যে স্বাস্থ্যের এমার্জেন্সি চলছে, আপনি হস্তক্ষেপ করুন আর ইমিডিয়েট এটা সিবিআই তদন্তের জন্য আমি আবেদন জানাই। আমাদের রাজ্যে সিআইডি তদন্ত করে বহু রেজাল্ট পাওয়া গেছে, কিন্তু সিবিআই তদন্ত করে রেজাল্ট পাওয়া যায়নি। এখন যদি তার পরিবার মনে করে যে সিআইডি তদন্ত চেয়ে সিবিআই তদন্তই বেটার, তারা সিবিআই তদন্তের জন্য তারা যেখানে যাওয়ার দরকার সেখানে যাক। সব মিলিয়ে স্যালাইন বিতর্কে চাপ বাড়ছে রাজ্যের ওপর। প্রস্তুতকারক সংস্থাকে কর্ণাটক সরকার ব্ল্যাকলিস্টেড করার পরেও এই রাজ্যে ওই সংস্থার তৈরি স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। তারপরেও কি করে এই ঘটনা ঘটল, প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি।
মেদিনীপুর থেকে সুশোভন ও দেবব্রত রিপোর্ট, TV9 বাংলা। কথা বলে বিশ্বাসী মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই যে দিকে দিকে গুলি চলছে, একটার পর একটা বোমা পড়ার ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি আমরা। খোলামকুচির মতো লোকজনের প্রাণ যাচ্ছে, তাতে বিরোধীরা কি বলছেন? সবকিছুই শাসক দলের মদতে হচ্ছে। তৃণমূল নেতারা যার পর নাই তর্ক করে যাচ্ছেন, অভিযোগ তারা অস্বীকার করছেন, কিন্তু একটার পর একটা ঘটনা কিন্তু কোনোভাবেই কেউ আটকাতে পারছেন না। ফলে বারবার এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু গা থেকে এই বিতর্ক কি সম্পূর্ণ ঝেড়ে ফেলতে পারছেন শাসক দলের নেতারা? রাজ্যের প্রাক্তন মন্ত্রী, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের তিনি দোর্দণ্ড প্রতাপ নেতা, যার নাম অখিল গিরি, ক্যামেরায় ধরা পড়ছে। তিনি ক্যামেরার সামনে তিনি কি বলছেন? বোম চার্জ করবেন, হ্যাঁ বোমা মারবেন বলছেন প্রাক্তন মন্ত্রী। ভাবুন একবার, অখিল গিরি কেন নিজের দলের লোকজনকেই এই বোমা মারার হুমকি দিচ্ছেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের যে মোটা বই আছে, সেই বইয়ের পাতাগুলো উল্টাতে হবে, পড়তে হবে। অখিল গিরি বনাম উত্তম বারিক বলে যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা খুঁটিয়ে পড়তে হবে। দেখুন একবার। পূর্ব মেদিনীপুর জেলার নামটা পাল্টে ওয়াটারলু রাখলে কেমন হয়? কারণ পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতাই বলছেন শেষ দেখে ছাড়বেন। অখিল গিরি বনাম উত্তম বারিক, একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর একজন জেলা পরিষদের সভাধিপতি। দুজনেই বিধায়ক। অখিল আর উত্তম এখন লড়ছেন কাঁথির ডুয়েল। বাংলা তো বটেই, পূর্ব ভারতের সর্ববৃহৎ সমবায় কাঁথি কোঅপারেটিভ ব্যাংক। কাঁথি সমবায়ের বার্ষিক লেনদেন 400 থেকে 500 কোটি টাকার। ব্যাংকের পরিচালন সমিতি গঠিত হবে 31শে জানুয়ারি। শুরু থেকেই টেনশন ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কাঁথি সমবায়ের ভোট হয় ডিসেম্বরে। তৃণমূলের প্যানেলই জেতে। এবার ডিরেক্টর নির্বাচন। পরিচালন সমিতির 15 আসনে দাবিদার 30 জন, সবাই তৃণমূলের লোক। হাল বেগতিক বুঝে হস্তক্ষেপ করে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তারপরেও অখিল গিরি এবং উত্তম বারিক লড়ছেন। সেই লড়াই কেমন বোঝালেন অখিল গিরি। তৃণমূলের নেতা তৃণমূলের লোকেদেরই বোমা মারার হুমকি দিচ্ছেন। কেন? কারণ অখিল গিরিকে দেখেই চোর চোর করে চেঁচিয়েছিলেন উত্তম বারিকের অনুগামী। মনোনয়ন পর্বেই এই মারে কি সেই মারে ব্যাপার। ডিরেক্টর নির্বাচনের দিন কি হবে? তৃণমূল নেতৃত্বের নির্দেশে অখিল উত্তম দ্বন্দ্ব মেটাতে কাঁথিতে পড়ে আছেন দুই তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশিস চক্রবর্তী। ভোটাভুটির কথা এড়াতে পারছেন না রাজীব। যতটা সম্ভব যাতে একটা প্যানেল আমাদের যায়, আমার চেষ্টা করছি। তার মধ্যে হয়তো দুটো একটা হতেই পারে বন্ধুত্বপূর্ণ লড়াই, বিভিন্ন সময় বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। এক্ষেত্রে যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কংগ্রেসের প্যানেল যদি জিতেছেন তাদের মধ্যে যদি কেউ নমিনেশন করে থাকেন আমাদের 15 জনের বাইরে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে এইগুলো করে নিতে, তা না হলে তাদের এবং তাদের পিছনে যে নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা রাজ্য সভাপতি এবং আমাদের দলের সুপ্রিমোর কাছে আমরা সুপারিশ করব। তাদের কাছে যা যা পোর্টফোলিও আছে সব পোর্টফোলিও করে নেব। যে ব্যাংকে বছরে 400-500 কোটি টাকার লেনদেন, সেই ব্যাংকের দখল কার হাতে থাকবে? এই দ্বন্দ্ব কি মধুর লোভে? তৃণমূল রাজ্য নেতৃত্ব কিন্তু পাশ কাটাচ্ছেন। ওটা কাঁথির বিষয়টা আমি খুব একটা বিস্তারিত জানি না, ওটা আমাদের এখান থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়ার বিষয় নেই, মানে এখনো পর্যন্ত কিছু। কুণাল ঘোষ জবাব এড়ালেন, কিন্তু বিরোধীরা চিমটি কাটবেন। অখিল গিরির মুখে বোমা মারার হুঙ্কার শুনে অনেকের মনে পড়ে যেতে পারে অনুব্রত মণ্ডলের কথা। কোনো নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। বীরভূমের বাঘ হুমকি দিয়েছিলেন পুলিশকে। অখিল গিরি সাবধান করেছেন উত্তম বারিকের অনুগামীদের। স্বার্থ সিদ্ধিতে তৃণমূল বনাম তৃণমূল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই কি প্রমাণ করছেন না অখিল গিরিরা? কংগ্রেসের তো অস্তিত্বই নাই, বিজেপিরও তো সেই একই অবস্থা, সিপিএম এরও একই অবস্থা। তাহলে আমাদেরকে বোমা মারতে কেন হবে? বোমা কাকে মারার জন্য কেউ বোমা রাখছে? তৃণমূলের কর্মীদের। আমি এই বিরোধী। বোমাগুলি অঢেল, তাই ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে
সেম সাইড হয়ে যাচ্ছে। হুমায়ুন কবিরের কথা ধরলে কাঁথিতেও তো স্টক ক্লিয়ারেন্সের আশঙ্কা থাকছে। নেতৃত্বের কথা শুনে যদি উত্তম বারিক তার প্যানেল প্রত্যাহার না করেন, তাহলে অখিলগিরির প্যানেলের সঙ্গে ভোটাভুটি তো অবশ্যম্ভাবী। আর ভোট হলে কাঁথি যে অখিল উত্তমের ওয়াটারলু হবে না, তার গ্যারান্টি আছে। কনিষ্ক মাইতি ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণপ্রভু, কবে তিনি জামিন পাবেন? দীর্ঘদিন তিনি জেলবন্দি রয়েছেন, অসুস্থতায় উদ্বেগ বাড়ছে, আদালতে বারবার ঠক্কর খেতে হচ্ছে। আর কতদিন জেলে থাকতে হবে তাকে? এরই মধ্যে ইসকন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আগামী 20শে জানুয়ারি বাংলাদেশ হাইকোর্টে সন্ন্যাসীর জামিন আর্জির শুনানির সম্ভাবনা রয়েছে। দেশদ্রোহের মামলা দিয়ে হিন্দু সন্ন্যাসীকে 1.5 মাসের বেশি সময় জেলবন্দি করে রেখেছে বাংলাদেশের স্বৈরাচারী শাসক। ভয় দেখানো হয়েছে তার আইনজীবীদের, নানা অছিলায় পিছিয়ে দেওয়া হয়েছে জামিন শুনানি। নানা টালবাহানার পর গত 2রা জানুয়ারি চট্টগ্রাম আদালতে ছিল চিন্ময় প্রভু জামিনের আর্জির শুনানি। সেখানেও জোর ধাক্কা। শুনানিতে আদালত জানায়, রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে যান সন্ন্যাসীর আইনজীবীরা। আগামী 20শে জানুয়ারি মামলা শুনানি হতে পারে হাইকোর্টে। ফাইনালি চিন্ময় কৃষ্ণপ্রভু তারিখ পেয়েছেন হাইকোর্টে। সোমবার 20 জানুয়ারি 2025 ওনার মামলা লিস্টে রয়েছে 317 নম্বর আইটেম। প্রায় 50 দিন হতে চলেছে উনি জেলের মধ্যে রয়েছেন। সবাই চিন্তিত ওনার স্বাস্থ্য নিয়ে। আমরা এটাই আশা করি কি হাইকোর্ট বিচার করবে, ন্যায় দেবে, আর উনি জামিন পাবেন, উনি জেল থেকে বেরোবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মনোভাব স্পষ্ট, তারা যে কোনোভাবে চিন্ময় প্রভুকে জেলে পুরে রাখতে মরিয়া। তার প্রমাণও মিলেছে। চিন্ময় প্রভুর বিচার আটকে রাখতে চেষ্টার কোনো কৌশলই করেনি ইউনূস প্রশাসন। দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস। 26শে নভেম্বর 2024 চিন্ময় কৃষ্ণের জামিন আর্জি খারিজে ও হিন্দু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারতের। 27শে নভেম্বর 2024 চিন্ময় শুনানিতে ফতোয়া চট্টগ্রাম আদালতের কট্টরপন্থী আইনজীবীদের। 3রা ডিসেম্বর 2024 ওকালতনামা না থাকার অজুহাতে জামিন আর্জির শুনানি স্থগিত। 4ঠা ডিসেম্বর 2024 আইনজীবী রবীন্দ্র ঘোষের চেষ্টা সত্ত্বেও পিছিয়ে দেওয়া হয় শুনানি। 2রা জানুয়ারি 2025 চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি খারিজ। 20শে জানুয়ারি আবার একটা শুনানি। এবার কি বিচার পাবেন চিন্ময় প্রভু? আশায় বুক বাঁধছেন এপারের রাজনৈতিক নেতারা। গঙ্গা মায়ের কাছে চিন্ময় প্রভু যেন জামিন পায়, খুশির খবর। বিশ্বাস করি রাধা মাধবের অশেষ কৃপায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সুস্থ অবস্থায় জামিন পাবেন, আইনের বিধান প্রতিষ্ঠিত হবে, এটা আমি প্রার্থনা করব। বাংলাদেশে ইউনূস প্রশাসনকে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারত। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে, কিন্তু তারপরও ইউনূস সরকারের টনক নড়ছে কই? ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবির উস্কানি বাড়ছে, হিন্দু নিপীড়নের লাগাম নেই। সব দেখেও চুপ ইউনূস। কেন আর কতদিন? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।